স্তব্ধ শহর, রাস্তায় নেই মানুষ, অন্ধকার রাস্তা, ল্যাম্পপোস্টের আলোটা আজ নেই। হুট করে একটা গাড়ি ঝড়ের গতিতে চলে যায় অন্য রাস্তা দিয়ে। পেছনে 2 থেকে 3টা গাড়ি। একটু সামনে যেতেই সামনে থাকা গাড়িটা উধাও হয়ে যায়। পেছনে থাকা গাড়িগুলা থেমে যায়। কিছু লোক গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলিয়ে দেখে, অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। হঠাৎ কারেন্ট চলে আসে। সামনে থাকা মানুষগুলো চমকে ওঠে। কিরে, কবির পালিয়ে গেল মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আরে কে পালিয়ে গেল রে? যে গেছে সে তো পালানোর মানুষ না, সে তো ভয়ঙ্কর একটা মানুষ, যার চোখের চাহনিতে তাকালেই মৃত্যু। তারা পেছনে তাকিয়ে দেখে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, গায়ে কোট পরা, চুলগুলা পেছনে শক্ত করে খোপা বাঁধা, চেহারায় মায়াবীর ভাব, চোখের চাহনিতে আছে হিংস্রতার তেজ। ওহ, তাহলে পালাস নাই, সামনে আছিস, বলতে হবে তো সাহস আছে। এই লেডি গ্যাংস্টার নীলা ভয় পাবার মেয়ে না, ভয় দেখাতে ভালোবাসে এই নীলা। তোদের আয়ুটা কমে গেছে, বিদায় নিতে হবে তোদেরকে। দেখা যাক কে কাকে বিদায় করে। এই কবির মালটাকে বশ করে নিয়ে চল গোপন জায়গায়। তাদের কথায় নীলা হেসে দেয়, তলোয়ার মাটিতে রেখে বলে, আয়, মাটিতে রেখে দিচ্ছি, খালি হাত চালাই আজকে। খালি হাতে লাগার মজা আজকে বুঝাবো তোকে। এই শালা দাঁড়িয়ে আছিস কেন? যা একটু বুঝা গিয়ে। সামনে এগিয়ে যায় ছেলেগুলা। একজন যেতেই নীলা তার ডান হাতের আঙুল দিয়ে ছেলেটার চোখ দুটো তুলে নেয় হাতে। এসব দেখে বাকি ছেলেগুলা জায়গায় দাঁড়িয়ে যায়। নীলা হাত ঘুরিয়ে নেয়। দাঁড়িয়ে পড়লি কেন? আয় বস, করবি না আমাকে? এই একেবারে মেরে ফেল শালেকে, বেঁচে থাকলে তোদেরকে ও উপরে পাঠিয়ে দেব। নীলা মাটি থেকে তলোয়ার হাতে নিয়ে সবাইকে মেরে ফেলে। রক্তের তাজা গন্ধ তার নাকে যাচ্ছে, আনন্দ পাচ্ছে সে। হঠাৎ মন খারাপ হয়ে যায় নীলার। সামনের গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলতে থাকে বাসার উদ্দেশ্যে। মন ভালো নেই। রাত 2টা বেজে 13 মিনিট। সে বাসায় আসতেই তার বাবা ফরিদ সাহেব বলে, বাসায় আসছিস কেন? রাতটা বাইরে কাটিয়ে দিতে পারতি। বাবা, কোনো কথা বলবা না, মন ভালো নেই। আর মা কোথায়? আমি জানি না, তুই খুঁজে দেখ। কিরে নীলা, তুই এত লেট করলি কেন? তোকে আর কতবার মানা করব যে তুই মেয়ে মানুষ, কেন এত রাতের বেলায় বাইরে থাকিস? মা, তুমিও শুরু করে দিলে? ধুর, তোমাদের সাথে কথা বলাই ভুল হয়েছে, আমি গেলাম। চলে যায় নীলা ওপরে। মনের ভাবটা তার ভালো নেই। হঠাৎ মন ভালো হয়ে যায় তার। দিনের বেলায় সূর্যের আলো দেখতে ভালোবাসে নীলা। অন্ধকার, বিরক্ত, সবার আলো ভালো লাগে। আর নীলার অন্ধকার আজব একটা ব্যাপার। নীলা ফ্রেশ হয়ে খাটে বসতেই তার ফোনে কল আসে। সে ফোন হাতে নিয়ে নাম্বার দেখে বিরক্ত বোধ করে রাগী ভাব নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভালো লাগছে সবটাই, এর শেষটা কি হতে পারে ভেবে দেখিস। এর শেষ আবার কি হবে? এর শেষ একটাই, সেটা হলো তোদেরকে উপরে পাঠিয়ে দেওয়া। দেখা যাক। কল কেটে দেয় ওপাশ থেকে। নীলা রেগে যায়, টেবিলে থাকা গ্লাসটা ভেঙে ফেলে। শব্দ শুনে তার মা বাবা দৌড়ে আসে। কি হয়েছে? আর প্রতি রাতে এসব করিস কেন তুই? আমাদেরকে একটু শান্তি তো দে। আর কত জ্বালাবি আমাদেরকে? মা, আমি তোমাদেরকে জ্বালাই? ওকে, চলে যাব, চিন্তা করো না। আর কোন দিকে যাব না, যাব উপরওয়ালার কাছে। দেখো তোমার মেয়ে কি বলে। মা বাবা কতটা বিরক্তের পর এসব বলে, সে কি বুঝছে না? জানি না আমি কিছু। আর তোমাকে বলে দে, আমার মেয়েকে আর কখনো এসব বলবে না, বলে দিলাম। হ্যাঁ, এখন তো আমারই দোষ হয়ে গেছে। চুপ, চলো। আর নীলা, খেয়ে ঘুমাবি, টেবিলে খাবার রাখা আছে। হুম। বের হয়ে যায় নীলার মা বাবা। খাটে লুটিয়ে পড়ে নীলা। সিলিং ফ্যান ঘুরছে ওপরে। বিছানায় থাকা এসি রিমোটটা হাতে নিয়ে বাড়িয়ে দেয়। 10 মিনিট চলতে থাকে 12টি এসি। রিমোটের লাল বাটন চাপ দিয়ে বন্ধ করে দেয় এসি। ঘুমিয়ে পড়ে নীলা। খাবারের জায়গায় খাবার পড়ে আসে। সকালবেলা নীলা ঘুম থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। নীলার রুমে চা নিয়ে আসে বাসার কাজের লোক। দাঁড়িয়ে আছে চা হাতে। টেবিলে রেখে যা। আচ্ছা আপা। নীলা
চায়ের কাপ হাতে নিয়ে জানালার পাশে যায়। ডান হাতে তোয়ালা, মাথার চুলের পানি মুছে তোয়ালা রেখে চা খেয়ে রেডি হয়ে চলে যায় নিচে। টেবিলে বসে আছে তার মা আর বাবা। নীলার দিকে তাকিয়ে তার বাবা বলে, কিরে আজকে সকালে উঠলি মনে হচ্ছে? মনে হচ্ছে না বাবা, এটাই হবে এখন থেকে। তোমাদেরকে আর চালাবো না। আর আমি কলেজে গেলাম। আরে খেয়ে যা। না মা, কলেজে গিয়ে খেয়ে নিব। নীলা চলে যায় কলেজে। তার মা বলেন, দেখো তোমার মেয়ে না খেয়ে চলে গেল। মা বাবা ছেলে মেয়েকে যতই বকাঝকা করুক, তারা তো তাদের ভালোর জন্যই বলে। সেটা তোমার মেয়ে বুঝবে না। কলেজের মাঠ ভর্তি মানুষ। নীলা কলেজের মাঠে আসতেই চোখ যায় ভিড় করা মানুষদের দিকে। নীলা বুঝে যায় হয়তো কেউ র্যাগের শিকার হচ্ছে। নীলা হাঁটতে থাকে সেদিকে। কাছে যেতেই শুনতে পায়, শালা নতুন কলেজে এসে লুচ্চামি করিস, আজকে তোর খবর আছে। নীলা এইসব শুনতেই ভিড় ঠেলে ভেতরে যায়। কি রে নীরব, কি হয়েছে? আর ছেলেটাকে এভাবে মারতেছিস কেন? আরে আজকে কলেজে এসেই লুচুটা লুচ্চামি করছে। হ্যাঁ আপু, আমার ওড়না ধরে টান দিয়েছে। তোদের স্বভাব আমি জানি। যা এখান থেকে। আর এই ছেলে, তোমার নাম কি? আর কলেজে কি নতুন আসছো? আমার নাম নীল, আর আজকে নতুন আসছি এই কলেজে। আসতেই তারা আমাকে এখানে র্যাগিং করছে। হয়েছে, আর কিছু বলবে না। থাকো কোথায়? এই সামনেই। যাও, কেউ কিছু বললে আমাকে বলবে। জি আপু। নীলা মাথা নিচু করে চলে যায়। গাছতলায় গিয়ে বসে। ব্যাগ থেকে বই বের করে বইয়ে মনোযোগ দেয়। নীলা সেখান থেকে চলে যায় ক্লাসরুমে। নীলা বই পড়তে থাকে। হুট করে কেউ এসে বলে, এখানে আসার মানে কি? কেন এসেছো এখানে? নীলা মাথা নিচু করে চলে যায়। গাছতলায় গিয়ে বসে। ব্যাগ থেকে বই বের করে মনোযোগ দেয়। নীলা সেখান থেকে চলে যায় ক্লাসরুমে। মাথায় চিন্তার ছাপ মনে হচ্ছে নীলার। অতীতে চেনা কেউ তার শহরে পা রেখেছে। নীল বই পড়তে থাকে। হুট করে নীলা এসে বলে, বলার প্রয়োজন মনে করছি না। আমার প্রয়োজন আছে। কেন এখানে এসেছো? ফিরোজ শুধু আমার শিকার। আমি বাদে অন্য কেউ তাকে টার্গেট করলে তার জীবন অযথাই মরে যাবে, হোক সেটা তুমি বা অন্য কেউ। নীলার কথায় নীল মুচকি হাসে। বই ব্যাগে রেখে জায়গা থেকে উঠে চলে যায়। নীলা অবাক, নীল কেন এমন করবে? তার অতীতে তো তেমন কিছু নেই। তাহলে সে কেন শিকারকে শিকারি করতে এখানে চলে আসছে? নীলা ভাবতে থাকে এর পেছনে কি আছে। নীল কেন এসবে আসবে? সে তো সাধারণ মানুষ। তাহলে তার চোখে হিংস্রতার তেজ মানে অন্য কিছু হতে চলেছে। রাত 10:57। নীরব রাস্তায় চারিদিকে আলো ছড়াছড়ি। পাশ থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। খাবার পেয়েছে কুকুরের দলেরা। নীলের কাঁধে ব্যাগ ঝোলানো। কোথায় যাবে সে নিজেও জানে না। নীল ভাবে, নতুন শহর, কোথায় পাবো তাকে? হঠাৎ নীলের ফোন বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এত চিন্তার কোনো কারণ নেই। মাথা ঠান্ডা রেখে কাজ চালিয়ে যাও, দেখবে কাজ সফল হবে। জি স্যার। কল কেটে যায়। নীল সামনে এগোতেই কিছু লোক এসে ঘিরে ধরে তাকে। নীল জায়গায় দাঁড়িয়ে যায়। এত রাতে মানুষের দেখা রাস্তায়। তারা বলে, চল আমাদের সাথে। কোথায় যাব? আর কে তোরা? সেটা জায়গায় গেলেই বুঝবি। চল। নীল মুচকি হেসে বলে, চল যাওয়া যাক। হাঁটতে থাকে তারা। পকেট থেকে ফোন বের করে নীল না জানা ভাবে ছোট্ট SMS করে অন্য কাউকে। SMS পেয়ে অন্যকে হিংস্রতার রূপ নেয়। বের হয় সে বাসা থেকে। নীল বাগান বাড়িতে দাঁড়িয়ে আছে। পাশে কেউ নাই। এক ঘন্টা হবে সে দাঁড়িয়ে আছে। কেউ এসে বলে, চল ভেতরে। ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে ভেতরের দিকে। রাগ চড়ে যায় নীলের গায়ে। হাত ঘুরিয়ে পেছন থেকে পিস্তল নিয়ে শুট করে তার কপাল বরাবর লুটিয়ে পড়ে তার লাশ। এসব দেখে অবাক অন্য কেউ। বাহ, ভালোই তো পারিস রে। তা এত রাগ কোথা থেকে আসে ভাই? এখানে এনেছিস কেন? আর এসে মনে হচ্ছে ভালোই হয়েছে। নাবিল কারণ ছাড়া কোনো কাজ করে না। বাংলাদেশের ছেলে ভালোই ছেলে, এখানে এসে নিজের মৃত্যুটা নিজেই টেনে এনেছিস। নিজের মৃত্যু? হাসালি রে। আমার কথায় হাসে সবাই, কাজের কথায় আসি। নীলা কোথায়? জানা জরুরি নাকি? হে জরুরি। তাকে তুলে দে আমাদের হাতে। নিজের ভালোবাসাকে অন্য কারো হাতে তুলে দিলে এটা কেমন দেখায় বল? করতে হবে। আর
না করলে সোজা উপরে পাঠিয়ে দেবো। নাবিলের কথায় নীল মুচকি হাসে, পিস্তল তাক করে নীলের কপালে। বল নীলা কোথায়? ঠোঁটে এক চিলতে মুচকি হাসি নিয়ে বলে, আছে হয়তো 400 ফিট দূরে। মানে কি বলতে চাইছিস তুই? ডান পাশ থেকে ঠিক 400 ফিট উপরে আছে নীলা, কাঁধে M70 স্নাইপার ঠেকানো। হিংস্র হয়ে আছে সে, নিজের ভালোবাসার ক্ষতি হোক তা সে চায় না। নীলের কথায় ভয় পায় নাবিল। চারিদিকে তাকিয়ে বলে, 4টা বুলেট এসে লাগে নাবিলের বুক বরাবর। পড়ে যায় সে মাটিতে। ছেলে পেলে এগিয়ে আসার আগে লাশ হয়ে যায়। নীলা লাফ দিয়ে উপর থেকে নেমে বলে, চলো আমার সাথে। কোথায় যাব? চলো বলছি, বেশি কথা বলবে না। তুমি হয়তো জানো আমি বেশি কথা পছন্দ করি না। চুপ হয়ে যায় নীল। বাইকের সামনে এসে নীলা বলে, এই নাও চাবি, এই ঠিকানায় চলে যাও, আমি সময় মতো চলে আসবো। সকালবেলা মনের শান্তিতে ঘুমাচ্ছে ফিরোজ। চিন্তা নেই তার, এই শহরের মানুষ তাকে ভয় পায়। বুক ফুলিয়ে চলে সে। নারী পাচার তার নেশা। দিনের বেলা ভালো মানুষ, রাতের বেলা তার চেয়ে খারাপ মানুষ হয় না। বালিশের পাশে ফোন রাখা, রিং হচ্ছে ফোনে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে, বস, সে নাবিলদের সাথে থাকা সবাইকে মেরেছে, সাথে নাবিল। জানা আছে, ফোন রাখ। ওপাশ থেকে কল কেটে দেয়। বিছানা ছেড়ে ওঠে ফিরোজ, মুখে মুচকি হাসি। এটি তাহলে সেই হিংস্রচিতা বাঘিনীটা? খেলাটা ভালো করে খেলতে হবে, সাথে আবার তার প্রেমিক। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে ফিরোজ। ফোন হাতে নিয়ে কল দেয় অন্য কারোর নাম্বারে। পুকুরের মাছ পুকুরে থাকাই ভালো, কাঁধে চলতে কষ্ট হবে। সেটা দেখা যাবে, লড়াই কাদায় থেকেও করা যায়। লড়াই? ওপাশ থেকে কল কেটে দেয়। ফিরোজ হেসে দেয়, তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এক রুমে 2টা মানুষ, একজন সোফায় শুয়ে আছে, অন্য একজন খাটে। হুট করে নীলা বলে ওঠেন, এখানে এসেছো কেন তুমি? তুমি হয়তো জানো আমি অনেক কিছুই করতে পারি, আর তুমি যেই কোনো মতলবেই আসো না কেন, আমার শিকার থেকে দূরে থাকবে বলে দিলাম। এই কথায় হেসে দেয় নীল। হাসিটা রহস্য তা বুঝতে পারে নীলা। নীলা বিছানা ছেড়ে উঠে বলে, হাসছো যে? হাসার কথা তাই হাসছি। সে খুবই ভয়ঙ্কর একটা মানুষ। আমি কে সেটা হয়তো তুমি জানো, আর তুমি আজকে এখান থেকে চলে যাবে। নীলা রেগে কথা বলাতে নীল সোফা ছেড়ে উঠে বসে। নীলার রাগের লুক দেখে নীল চলে আসে বাহিরে। শেষ কথা বলে, চলে যাচ্ছি, প্রয়োজন হলে ডাকবে, চলে আসবো। না আসলেই খুশি হব। কথা না বাড়িয়ে বেরিয়ে আসে নীল। চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁধে ব্যাগ। চলে যায় বাস স্ট্যান্ড। বাসে উঠে বসতেই কেউ বলে, যদি চলে যাবি তাহলে কেন আসছিস সেখানে? চলে যাবার মানুষ এই নীল না, যেই কাজে আসছি সেটা শেষ করেই যাব। অবাক অন্য পাশের ছেলেটা। সে নেমে যায় বাস থেকে। নীল বাসেই বসে আছে, নাই কোনো চিন্তা। বাস চলতে লেট করলে নীল বলে, কি হলো ভাই, যাবেন না? ভাইজান যাব, সামনে মনে হয় কিছু হয়েছে। নীল গাড়ি থেকে নামতেই সামনে কিছু মেয়ে 2টা ছেলেকে পেটাচ্ছে। নীল দেখেই অবাক, এটা আবার কোন শহরের বাবা? মেয়েরাও ছেলেদেরকে পেটায়? এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারি ততই ভালো, না হলে পিঠানি খেয়ে মরতে হবে। এই শালা, কোথায় যাস? এখানে নেমেছিস কেন? আর এইভাবে কাঁপছিস কেন? প্লিজ আপু, আমাকে কিছু করিয়েন না, আমি এই শহরে নতুন আইছি। কিরে নূপুর, মালটা তো আবাল মনে হচ্ছে। আবাল হলেও সেই হটরে, বডি কিন্তু সেই। তুই কি প্রেমে পড়ে গেলি নাকি? আরে না, চোখের ভালো লাগা। আপু, আমাকে যেতে দিন, এখানে থাকলে বুক ফেটে মরে যাব। কোথায় যাবি? থাকার জায়গা আছে তোর? জি না। তাহলে চল আমাদের সাথে। না না, আপনাদের সাথে যাব কেন? সামনে আমার ফুফুর বাসা আছে, সেখানেই থাকবো। তাহলে প্রথম যে বললি তোর থাকার জায়গা নেই এখানে? ভয়ে বলছি, মনে করছি এই কথা শুনে ছেড়ে দিবেন। কিরে নূপুর, শালার তো বুদ্ধি আছে রে। তাই তো দেখছি, ছেড়ে দে। এত কিউট একটা আবালকে ছেড়ে দিব কিভাবে? আরে বাদ দে, ছেড়ে দে। নুপুরের কথায় ছেড়ে দেয় নীলকে। যাওয়ার আগে নীল বলে, আপু, তোমাকে কিন্তু খুব কিউট লাগছে। তাই নাকি? এই শোন না, শালাকে যেতে দিস না।
নীল দেয় দৌড়। নীলকে আর কে পায়, সোজা চলতি গাড়িতে লাফ দিয়ে উঠে বসে। আল্লাহ বাঁচা গেল শয়তান মেয়েদের হাত থেকে। আমি নাকি আবাল। আর যাই হোক না কেন, নূপুর মেয়েটা কিন্তু দেখতে ভালো। ভালো লাগলো প্রথম দেখায়। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে ফিরোজ, হাতে মদের গ্লাস, পাশে ছেলে পেলে বসে আছে। ডান পাশে একা দাঁড়িয়ে আছে জনি। ফিরোজ বলে, অনেক কিছুই দেখা হলো, কিন্তু ছেলেটাকে দেখা হলো না। কি নাম তার, দেখতে কেমন, আমার পিছনে লেগেছিল কেন? আর নীলের সাথে তার কতদিনের সম্পর্ক, আমি বা কেন চিনে না তাকে? বস, ছেলেটার নাম নীল, এই শহরে আছে। এই শহরে থাকলে মারছিস না কেন? নাইভেলকে মেরেছে, আস্তে আস্তে সবাইকে মেরে ফেলবে, পারলে দুটোকে মেরে ফেল। হ্যাঁ বস। ফিরোজ মদের গ্লাসে মুখ দিতেই তার মেয়ে এসে বলে, পাপা সবাইকে রুম থেকে বের হতে বলো। ফিরোজ হাত ইশারা করতেই সবাই বের হয়ে যায়। পেছন ফিরে তাকায় জনি, মুচকি হাসে সে। কি রে নূপুর, সবাইকে বের হতে হলো কেন? কিছু বলবি? টলায়ের এরিয়াটা আমার চাই। কেন হঠাৎ ট্রলারের দায়িত্বে যেতে চাচ্ছিস কেন? এত কথা বলতে পারবো না। ওকে, আমি জনিকে বলে দিচ্ছি, সব রেডি করে দেবে। আমার লক্ষ্মী বাবা। ল্যাপটপের সামনে বসে আছে নীলা। ল্যাপটপের স্ক্রিনে ভাসছে কিছু মানুষের ছবি। পাশে রাখা কফির মগ চুমুক দিতেই ফোন বেজে ওঠে। রিসিভ করতে উপাস থেকে বলে, আন্ডারওয়ার্ল্ড গোপন ভাবেই রয়ে যাচ্ছে, মনে করে আপনিও গোপনীয় ভাবে থাকবেন। আর ফিরোজ খুব ভয়ানক মানুষ, তার সাথে আপনি পেরে উঠবেন না, তাই বলে খুব সাবধান। নীলার সম্পর্কে হয়তো আপনিও জানেন, আর ফিরোজকে মারা কঠিন কিছু না। তার সাথে খেলতে হলে মাইন্ড দিয়ে খেলতে হবে, নিখুঁতভাবে খেলতে হবে। বেঈমান মানুষের বিশ্বাস থাকে না, আমরা তার কিছু করতে পারবো না, আমাদের হাত বাঁধা। বুঝেছি, আমি আন্ডারওয়ার্ল্ডে আসবো আজ রাতে, সেখানেই কথা হবে। ওকে। ফোন কেটে দেয় ওপাশ থেকে। নীলা পড়ে যায় ভাবনায়। ফিরোজের পাওয়ার আন্ডারওয়ার্ল্ডের ও আছে, এটা কিভাবে হতে পারে? তাহলে কি সে বসের লোক, নাকি এটা কোনো চাল চলছে? চাল আমিও চালতে পারি। যেখানেই থাকুক, তার পাওয়ার হাজার মানুষের ভিড়ে থাকলেও তাকে শেষ করব আমি। শত্রুর কাছে চেনা আমি, অন্য সবার কাছে অচেনা। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে নীল। শুধু শুধু হাসিরও একটা কারণ থাকে, সেই কারণটা মনেই থেকে যায়। নীলের হাসি দেখে পাশে থাকা রফিক বলে, এই হাসিটা দিলেই হবে না। নীলার সাথে এমনটা করা তো ঠিক হচ্ছে না। পরে যদি সে জানে তুই আন্ডারওয়ার্ল্ডের কিং, তাহলে তো সে তোকে মেনে নিতে পারবে না, উল্টো তোকে শ্যুট করে দেবে। মেনে নিতে পারবে? যেই মেয়েটা লেডি গ্যাংস্টারে পরিণত হতে পারে, সে সব পারে। আর উপরে তো আমি আছি, সব দেখে নিব। কিন্তু ফিরোজের ব্যাপারটা কি করবি? তাকে আমার বাবার হাতে তুলে দিব। আমার তো চাই ফিরোজের বস আসলামকে। আসলামটা আবার কি? সময় হলে জানতে পারবি। আর এই শহরে কিছু মেয়ে আছে, রাস্তায় প্যান্ট পরে ঘুরে, তাদের সবার খোঁজ নিবি। ঠিক আছে। রাত 11টা ছুঁই ছুঁই। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে নীলা। সামনে 3জন মানুষ বসে আছে। 3জনের মাঝে একজন বলে, বস, একজন আন্ডারওয়ার্ল্ডে নেই, বলতো আন্ডারওয়ার্ল্ড তার কথাই চলে, কিন্তু ফিরোজ তো চুপটি মেরে বসে আছে। ফিরোজ চুপটি মেরে বসে থাকার মানুষ না, তাকে যত রাগানো যায় ততই ভালো। আর আমি তাকে মেরে ফেলবো। আর বস কি করবে তা দেখে আমার লাভ নেই। আমি শুধু জানি ফিরোজ আমার হাতে মরবে। আমি একটা ব্যাপার বুঝতেছি না, ফিরোজের পাওয়ার আন্ডারওয়ার্ল্ডে কিভাবে আছে? তার কোনো সম্পর্ক বসের সাথে নাই তো? আমাদের জানা নেই, তুমি গোপনেই থাকবে, লুকিয়ে। আর যদি এই গোপন তথ্য সব জেনে যায়, তো সব প্ল্যান ধ্বংস হয়ে যাবে, সব রহস্য এখানেই শেষ হয়ে যাবে। জানার কাজ এই নীলা করে না, আমার যেতে হবে। অন্ধকার রাস্তার চারপাশে আলোহীন। কুকুরের ডাক শোনা যাচ্ছে। আশেপাশে রাস্তায় শুয়ে আছে টুকাই ছেলে পেলে। নীলা বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে একা। হুট করে কিছু বখাটে এসে তার বাইক আটকে ধরে। নীলা বাইক থেকে নেমে বলে, কি চাই? তোমাকে চাই। আমাকে দিয়ে কি করবি? আর তোরা এই কয়জনে আমার সাথে পেরে উঠবি তো? এই সাজিদ, দেখ মেয়ে বলে কি আমরা 4জন নাকি তার সাথে পেরে উঠবো না। বোকা মেয়ে। এই
এত কথা বলে লাভ নাই। এই রূপবতী চল। এক বাপের পোলা হয়ে থাকলে গায়ে হাত দিয়ে দেখ। শালি, বেশি বাপ তোর, তাই না? আজকে সেই বাপটাই দেখব। এই সাব্বির, নিয়ে চল তো। নীলা মুখে মুচকি হাসি। সাব্বির নীলার হাত ধরতেই সে এক ঘুষি মেরে ফেলে দেয় মাটিতে। অবাক সাথের ছেলেগুলো। সাজ্জিদ নামে ছেলেটা বলে, শালি তো পাওয়ারফুল মনে হচ্ছে, একজনে কিছু হবে না। এই তোরা সবাই ধর, রুমটা ফাঁকা আছে, নিয়ে চল। নীলা কোমরে হাত দেয় পিস্তল নেওয়ার জন্য। কোমরে হাত দিয়ে নীলা অবাক। হঠাৎ মনে পড়ে যায় নিজের রুমে পিস্তল রেখে এসেছে সে। উপায় খুঁজে পায় না নীলা। নীলা নরম কণ্ঠে বলে, দেখ, আমার কিছু করিস না। আমার কাছে কিছু টাকা আছে, নিয়ে চলে যা। টাকা চাই না, তোমাকে চাই। গরম বুলেটের আঘাতে মাটিতে পড়ে যায় সাজিদ। পাশের ছেলেগুলো ভয় পায়, দৌড়ে পালায় তারা। নীলা অবাক, কে গুলি করেছে? আশেপাশে তেমন কাউকে দেখা যাচ্ছে না, তাহলে গুলি কে করবে? নীলা চোখ বোলাচ্ছে চারপাশে। ডান পাশের ঝোপঝাড় থেকে একটা মানুষ দ্রুত হেঁটে চলে যায়। নীলা বলে, এই কে তুমি? দাঁড়াও। অন্ধকারে মিশে যায় অচেনা মানুষটা। নীলা চিন্তায় পড়ে যায়, কে হতে পারে আর আমাকেই বা বাঁচাবে কেন? তার মানে কি সে আমার চেনা কেউ? যদি চেনা কেউ হয় তাহলে পালিয়ে যাবে কেন? আর এত দূর থেকে গুলি এসে ছেলেটার মাথায় লাগবে কিভাবে? প্রশিক্ষণ ছাড়া এটা কিভাবে সম্ভব? তার মানে সে বড় কেউ। রাত শেষ হয়ে সকাল হয়েছে। বিছানায় লেপ্টে শুয়ে আছে নীল। জানালার পর্দা খুলে দেয় রফিক। সূর্যের আলো নীলের চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। রফিক বলে, শালা এখনো ঘুমোচ্ছিস? উঠে দেখ কয়টা বাজে। সারা দিলে তোমার ঘুমের 12টা বাজিয়ে কত শান্তির ঘুমটা শেষ করে দিলি। রাতে কি করেছিস? চুরি করেছিস নাকি? বাজে কথা বলবি না, যা আর একটু ঘুমাতে দে। ওকে তুই ঘুমা, আমি চলে যাই বাইরে। আর খাবার টেবিলে রেডি আছে, খেয়ে নিস। ঠিক আছে। কিরে, তুই এত সকালে উঠে বসে আছিস কেন? তোকে দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাসনি। ঘুম নেই চোখে। সারা রাত জেগেছিল নীলা। চিন্তার ভাঁজটা মাথায় বেশি। চিন্তিত হয়ে বসেছিল সকালবেলা। সকালটা তার কাছে 10টার পরে, আর আজকে সকাল হয়েছে তার ভোরে। নীলার মা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে রুমের সামনে দিয়ে যেতেই দেখে তার মেয়ের রুমের দরজা খোলা। না মা, ঘুম হয়েছে। আর আমি তো প্রতিদিন সকালেই উঠি। হয়েছে আর মিথ্যে বলতে হবে না, ফ্রেশ হয়ে নিচে আয়। নীলার মা চলে যায়। নীলা বিছানা ছেড়ে উঠতেই চোখে ভেসে ওঠে কাল রাতে সেই অচেনা মানুষের কথা। ভাবতে থাকে সে, কিছুতেই ভেবে পাচ্ছে না কে সে, কি তার মতলব। এটা কোনো চাল নয় তো? খুঁজে বের করতেই হবে কে সে। মাথা খাটানো প্রয়োজন আমার। হয়তো সে আমার আশেপাশেই আছে। যেই হোক না কেন খুঁজে বের করবই তাকে। মুখে হাসি। মদের গ্লাস খালি পড়ে আছে। ড্রাঙ্ক হয়ে পড়ে আছে ফিরোজ। পাশে ছেলেপেলে দাঁড়িয়ে আছে, হাতে কাগজের টুকরো। এগিয়ে আসে জনি। আশেপাশে চোখ বোলায় জনি এসে বলে, ভাই, নূপুর ম্যাডাম যেই এরিয়াটা চেয়েছে তার পুরোটাই তার নামে দেওয়া হয়েছে। কলেজের এরিয়াটা নিতে পারেনি। মুখ দিয়ে কথা বের হচ্ছে না ফিরোজের। ড্রাঙ্কসে জনি ফিরোজের শরীরের হাত দিয়ে বোঝে তার শরীর ঠিক নেই। জনি বলে, এই ভাইকে বাসায় নিতে হবে, গাড়ি রেডি কর। জি ভাই। চিন্তিত মাথায় কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে নীলা। নীরব দূর থেকে নীলাকে দেখে দৌড়ে এসে বলে, কি রে নীলা, তুই 2 দিন কোথায় ছিলি? তোর ফোন বন্ধ কেন? মন ভালো নেই, এখন চা আর প্রীতিকে আমার সাথে দেখা করতে বলিস। কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? কথার উত্তর না দিয়ে সোজা হাঁটতে থাকে সে। কারো মুখে মুচকি হাসি। নীলা ক্লাসরুমে আসতেই তার ফোনে ছোট্ট SMS আসে। লেখা ছিল, চিন্তিত তো ভালো লাগে না, হাসি খুশিতে ভালো লাগে তোমাকে। অবাক নীলা। আশেপাশে চোখ ভোলায় দৌড়ে বের হয় ক্লাসরুম থেকে। কলেজ ভর্তি মানুষ। নীলা ফোন হাতে নিয়ে কল দেয় অন্য কাউকে। ওপাশ থেকে রিসিভ করতে আগে নীলা বলে, সামনে একটা ফোন নাম্বার পাঠিয়েছি, দেখ লোকেশন কোথায় দেখায়, একটু তাড়াতাড়ি কর। জি ম্যাডাম, আমি দেখছি। নীলা পেছনে যেতেই ধাক্কা লাগে প্রীতির সাথে। প্রীতি বলে, প্লিজ আমাকে একটু একা থাকতে দে। নীলা সেখান থেকে চলে যায়।
ক্লাস হচ্ছে সবার, নীলা নেই ক্লাসে, বাইরে বসে আছে। কল আসে নীলার ফোনে, রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ম্যাডাম, যে নাম্বারটা পেয়েছি এটার কোনো ক্লু পাচ্ছি না। মনে হচ্ছে নেট কানেকশন থেকে কল দেওয়া হয়েছে, আর নাম্বারটাও 6 ডিজিটের। তাহলে কি লোকেশনে দেখা যাবে না কোথায় আছে? জি না ম্যাডাম। ট্রাই করতে থাক। ওকে ম্যাডাম। নীলা বসে আছে বাইকে, সাথে রফিক। মোটা ফ্রেমে চশমা পরে আছে নীল। রফিক বলে, আমি বুঝি না তুই মোটা ফ্রেমে চশমা পরে থাকিস কেন? এটা তোর মতো গাধা বুঝবে না। চোখে প্রবলেম নেই, শুধু শুধু সাদা চশমা পরে আছিস। চুপ, বাবা ফোন দিয়েছে। হ্যাঁ বাবা বলো। কেমন আছিস বাবা? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? তোকে ছাড়া ভালো থাকি কি করে বল? কতদিন হয়ে গেল দেখি না তোকে। কাজ শেষ হলে চলে আসবো। নীল কেমন আছে? সেও ভালো আছে। বাবা, রাতে কল দিব তোমাকে, এখন রাখি। শোন, কল কেটে দেয় নীল। তার বাবা আফজাল খান, যার কথায় পুরো ঢাকা শহর চলে, যার টাকার কোনো শেষ নেই। আর নীল তার একমাত্র ছেলে, মাহারা ছেলে। সে ছোট্ট থেকেই মা ছাড়া। নীলকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। বাবার আদরের বড় হয় নীল। মুখ ভর্তি হালকা পাকা দাড়ি, চকচকে চেয়ারে বসে আছে মধ্যবয়স্ক একটা মানুষ। হাতে ছোট্ট প্লাস্টিকের ফ্রেমে বাঁধা এক মেয়ের ছবি। চোখের নেশা সেই ছবিতেই রেখে বলে, কালু, মেয়েটাকে তো চেনা চেনা লাগছে রে, কোথায় পেলে এই ছবি? ভাই, এটাই নীলা। নেশায় থাকা চোখ দুটোর রক্তে ছেয়ে যায়, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। চেয়ার ছেড়ে উঠে সে দেওয়ালের সাথে মাথা রেখে ভাবে, নীলা এখনো বেঁচে আছে। এটা কিভাবে সম্ভব? তাহলে কি সেদিন সবটাই মিথ্যে ছিল? মিথ্যে ছিল সব প্ল্যান। সে বেঁচে আছে কি করে? তাহলে কি সেদিন তাকে কেউ বাঁচিয়েছে? সে তো বেঁচে থাকার কথা না। ভাই, কি হয়েছে? কখন থেকে দেখছি দেয়ালে মাথা ঠেকিয়ে কি বলছেন, কি ভাবছেন? আর সবচেয়ে বড় কথা হলো, এই ছবি দেখে আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? একা থাকতে দে আমাকে, আর এই মেয়ের সব খবর আমার চাই। জি ভাই। বের হয়ে যায় ছেলেপেলেরা। দেওয়ালের সাথে পিঠ থেকে ডান হাত থেকে ছবিটা বাম হাতে নেয়। ডান হাতে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কল দেয় চেনা কারো নাম্বারে। ওপাশ থেকে আনন্দিত কণ্ঠে বলে, আসলাম বলো। মনে হচ্ছে খুব আনন্দে আছো। হ্যাঁ, খুব আনন্দে আছি। তোমার খবর কি বলো? খবর নীলা বেঁচে আছে, মনের শান্তিতে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। তোমার বাবাকে মারার জন্য, তার সাথে আমাকেও আর তোমাকেও। স্তব্ধ হয়ে যায় ওপাশের মানুষটা। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আতলাম বলে, নূপুর, শুনতে পাচ্ছ? তুমি নূপুর? কল কেটে যায়। চিন্তিত হয়ে পড়ে নূপুর। একটা মানুষকে এতটা আঘাত করার পরও কিভাবে বাঁচতে পারে? আজলা মিথ্যা বলছে না তো? সে তো মিথ্যে বলবে না। সত্যি কি নীলা বেঁচে আছে? রাস্তা দিয়ে যাচ্ছে নীলা, মাথা নিচু করে হাঁটছে। সে মাথা ভর্তি চিন্তা, কি থেকে কি হচ্ছে। নিজের শত্রুকে খুঁজে পাচ্ছে না, প্রতিশোধ নিতে পারছি না। পিছনে লেগে আছে অচেনা কেউ। কি তার চাওয়া আমার কাছে? কেন আমার পিছু নাই সে? নীলা? নীলা মাথা উঁচু করতেই অবাক জায়গায় দাঁড়িয়ে যায় সে। চেনা কারোর সামনে দাঁড়িয়ে আছে সে। কি বলবে খুঁজে পাচ্ছে না। যাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে আছে। সে আবার বলে, নীলা, তোমাকে চিন্তিত মনে হচ্ছে কেন? আর রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো কেন? গাড়ির নিচে পড়ে যাবে তো। নীল, তুমি এখানে কেন? আমার প্রশ্নের উত্তর দিতে বলছি। তেমন কিছু না, তুমি এখানে কেন? মনে হচ্ছে প্রিয় মানুষটা বিপদে আছে, তাই চলে আসছি। সেদিন যাইনি, মনে হচ্ছিল 2 দিন থাকি, তাই থেকেছি। আমার আবার কিসের বিপদ? আমি তো বিপদ পড়ে তুলি মানুষের থেকে। সেদিন যাওনি, আজ চলে যাও। আমি যেন এই নিউ ইয়ারকে তোমাকে না দেখি। চলে যাচ্ছি, বাবার সাথে একটু কথা বলে নিও, জিজ্ঞেস করছে তোমার কথা। সোজা হেঁটে চলে যায় নীলা। নীলার মাথায় চিন্তা। ব্যাগ থেকে ফোন বের করে কল দেয় নীলার বাবার নাম্বারে। কিরে মা, কেমন আছিস? জি বাবা, ভালো। আপনি কেমন আছেন? তোদেরকে ছাড়া কিভাবে ভালো থাকি?
কতদিন হয়ে গেল তোদের দুজনকে একসাথে সামনে দেখি না। কাজ সম্পূর্ণ হলেই দেশে চলে আসবো। তোর বাবা মা কেমন আছে? নীলার ফোন রাস্তায় পড়ে যায়, মুখ চেপে ধরে আছে কিছু ছেলেপুলে। নীলের বাবা হেলালো করেই যাচ্ছে, ওপাশ থেকে কথার উত্তর আসছে না। চিন্তায় পড়ে যায় নীলের বাবা। চেয়ারের রক্তাক্ত অবস্থায় বসে আছে নীলা, গাল বেয়ে রক্ত পড়ছে, মুখ বাঁধা সুতির কাপড় দিয়ে। টিপ টিপ করে চোখ খুলে এসে চারিদিকে মাটির দেওয়াল, উপরে মাকড়সার জাল। নীলা ঘোরের মাঝে থেকেও সবকিছু মনে করার চেষ্টা করছে। হঠাৎ বাহির থেকে হাসির আওয়াজ আসে। নীলার মনে হাজারো প্রশ্ন। এই হাসিটার আওয়াজটা মনে হচ্ছে অনেক চেনা আমার। মনের ধারণা ঠিক, তোর হাসিটা তোর অনেক চেনা। আসলাম, তুমি? সেই আগের কথা তুমি। নিউ ইয়র্কের সব ছেলেপেলেদের কান পর্যন্ত পৌঁছে দে নীলার নিখোঁজ হওয়ার খবর। রেগে আছে নীল, হাতে সিগারেট। সেই আগের চেহারায় নীল, যে চেহারা এক সময় সবচেয়ে ভয়ঙ্কর ছিল। ছাড়তে হয়েছে প্রিয় মানুষের জন্য অন্ধকার জগৎ। আমি একটা ব্যাপার বুঝতেছি না, নীলাকে কি কিডন্যাপ করবে? কার এত বড় সাহস যে এত ভয়ঙ্কর একটা মেয়েকে কিডন্যাপ করেছে? সাবিতকে কল দিয়ে বল নিউ ইয়র্কে চলে আসতে, সাথে রাগিকেও। ওকে। মনের আনন্দে আছে নূপুর, হাতে মদের প্লাস স্পিকারে ফুল সাউন্ড দিয়ে মাথা ঝাঁকিয়ে যাচ্ছে। অতীতে কি হয়েছে সেই কথা তার মনে নেই, আছে শুধু না পাওয়ার ভালোবাসার কথা, যে কথা তাকে দুর্বল করে দেয়। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা সেই বোঝে, যে হারিয়েছে তার ভালোবাসার প্রিয় মানুষকে। তোর কি হয়েছে বলতো? এত সাউন্ড দিয়ে কেউ গান শুনে? আবার মাথা ঝাঁকাচ্ছিস? গানের তালে মাথা ঝাঁকাচ্ছে নীলা। হুট করেই উপরের কথাগুলো বলে স্বর্ণা। নূপুর বলে, তুই বল, তোর প্রিয় মানুষটা কি এখনো আমাকে নিয়ে ভাবে? আসলাম ভালোবাসা বোঝার মতো মানুষ না, টাকার লোভে তার। তুই বল, যে মানুষের টাকার লোভ থাকে সে ভালোবাসা বুঝবে কিভাবে? সে তো টাকাকেই ভালোবাসবে। তা অবশ্য ঠিক, কিন্তু তুইও তো এক সময় টাকার পাগল ছিলি। চুপ হয়ে যায় নূপুর। এই কথার উত্তর তার কাছে নাই। নীলার মনে হাজারো প্রশ্ন, যে তার জীবনে ছায়ার মতো লেগে থাকতো, আজ সে শত্রুতে পরিণত হয়েছে। তা এতদিন তো ভালোই কাটিয়েছ দিন, তো বলো সে কেমন আছে? কার কথা বলছো তুমি? তুমি কথাটা মানাই না তোমার মুখে, আপনি করে বলো। হাতের বাঁধন খুলে দাও। আমি তো পাগল যে বাঘিনীর হাতের বাঁধন খুলে দিব। তুই তো ভয়ঙ্কর একটা মেয়ে, যার চোখের চাহিদাতে ভয় পায় চেনা মানুষ। সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, তাহলে কেন আবার আমার পিছু পড়ে আছো? যে আমার হয় নাই তাকে বাঁচতে রেখে কি গোলাপ? যে আমার হবে না সে কারো হবে না। সেদিন হয়তো মারতে পারিনি, কিন্তু আজ মেরে ফেলবো। মারতে পারবে আমাকে? চুপ হয়ে যায় আকলাম। নীলার কথার উত্তর তার কাছে নেই। মাথা নিচু করে বসা থেকে উঠে দাঁড়াতেই পেছনে নূপুর, অবাক আসলাম, সাথে নীলাও। এসবের মানে কি আসলাম? তাহলে কি তুমি আমার সাথে এতদিন মিশে ভালোবাসা হয়েছিলে? না নূপুর, তুমি যা ভাবছো তা না। বোঝা হয়েছে। এই বলে নূপুর বের হয়ে যায় রুম থেকে। আসলাম তাকিয়ে আছে নূপুরে যাওয়ার দিকে। মনের ভাবটা ভালো দেখাচ্ছে না। নীলা বলে, সে কি নূপুর? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। তোমার থেকে অনেক আলাদা। নীলা হাতে পিস্তল নিয়ে বসে আছে। হাজারো ছেলের মাঝে দুশ্চিন্তা তার ভালো লাগে না। নীলার কোনো খোঁজ পেয়েছিস? না বস। আন্ডারওয়ার্ল্ডের সাকিবকে কল দিয়ে জিজ্ঞেস কর যে ফিরোজের কোনো হাত আছে কিনা এর মাঝে। যদি থাকে তার জীবনটা আজ রাতে বিদায় করে দিব সকাল হওয়ার আগে। জি বস। হ্যাঁ সাকিব বল। ফিরোজ বসে আছে এমপি সাহেদের পাশে, কাগজে নিজের চোখ বুলাচ্ছে। হঠাৎ কল আসে, ভাই নীলা নিখোঁজ। হে হে হে, এত বড় একটা মানুষ নিখোঁজ? মজা না, ব্যাপারটা সিরিয়াস ভাবে নিন ভাই। বস বাঘ হয়ে আছে, কখন ঝাঁপিয়ে পড়ে বলা যায় না। আর রাখ তোর বস, নীল খুব ব্রেনি মানুষ, আর আমি ব্রেনি মানুষের সাথে খেলতে পছন্দ করি। নীলের সাথেও খেলবো, এটা মন থেকে জেরে ফেলে দিন। নীলকে মারার কথা মুখে নিলে সেই মুখ দিয়ে আর কোনোদিন কথা বের হবে না। হয়তো তাকে দেখা হয় নাই,
কিন্তু তার সাথে খেলাটা খেলবো। কল কেটে যায় ওপাশ থেকে। ফিরোজ হাসিতে লুটিয়ে পড়ে। না জানা কিছু কথা তার কানে এসে পৌঁছে গেছে। রাস্তা ক্লিয়ার। হঠাৎ তার ফোনে আবারও কল আসে। নূপুর ভুল বুঝেছে, খুব করে তার দিকে খেয়াল রাখবেন। হঠাৎ রেগে আসো কেন? এত কথা বলতে পারবো না। ফিরোজ ফোন কান থেকে নিচে নামাতেই নূপুর চোখের পানি মুছে রুমের ভিতরে ঢোকে। ফিরোজ বসা থেকে উঠে নূপুরের সামনে যেতেই সে বলে, প্লিজ বাবা, এখন বিরক্ত করো না। কি হয়েছে বলো? আসলামের সাথে কিছু হয়েছে? দরজা বন্ধ করে দেয় নূপুর। খাটের উপর বসে নূপুর চোখের পানি গাল বেয়ে পড়ছে। সবাই বিশ্বাসঘাতক। এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করা ঠিক না। সবাই বেইমানি করে। প্রথম ভালোবাসার মানুষ ধোঁকা দিয়েছে, এখন আবার ধোঁকার শিকার হয়েছি। আমার সাথেই কেন এমন হয়? আমি মৃত্যু চাই, এই মিথ্যে ভালোবাসার শিকার আর হতে চাই না। রাত 11:57। অন্ধকার রুমের ভেতরে আটকা পড়ে আছে নীলা। পেটের ক্ষুধায় দুর্বল হয়ে পড়েছে সে। সারাদিন মাঝরাত হয়ে গেছে, এখনো খাবারের কোনো খোঁজ নেই। জুতার খটখট আওয়াজ শুনতে পায়। নীলা চোখ বন্ধ করে ফেলে সে। দরজায় তালা খুলে ভেতরে ঢুকে দুইজন মানুষ। একজনের হাতে খাবারের প্লেট, একজন আরেকজনকে বলে, আরে এ তো ঘুমিয়ে আছে, আয় তো চলে যাই, ঘুমে চোখ জ্বলছে, সে তো ঘুমিয়ে আছে। দুজন মানুষ ঘর থেকে বের হতেই পেছন থেকে নীলা বলে, শোন। ছোট চাকুর আঘাতে লুটিয়ে পড়ে দুইটা মানুষ। নীলা তারা হুড়ু করে ঘর থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে মৃতদেহের কাপড়ের পকেট থেকে ফোনটা নিয়ে যায়। বাসা থেকে বের হয়ে কল দেয় আসলামকে। আমাকে আটকানো এতটা সহজ না। চাইলে তোমার সামনেই চলে আসতে পারতাম, আসিনি। কারণ হলো, যদি চলে আসতাম তাহলে তোমার মৃত্যু হতো। চাইনি অতীতের দাগ মুছে যাক। কল কেটে যায় উপাস থেকে। চিন্তিত হয়ে পরে আসলাম। আবারও হাতছাড়া হয়ে গেল। তাহলে কি তাকে আর দেখা হবে না? একটা কথা বুঝি না, সেই দিন কে তাকে সরিয়েছে? তার মানে তার পিছনে বড় কেউ আছে। সকালবেলা নীলা ঘুমিয়ে আছে। সামনে বসে আছে নীল। নীলার ঘুম ভাঙতেই নীল বলে, কি হয়েছে? তুমি এত সকালে এখানে কেন? আর মা বাবা কোথায়? তোমার মা বাবা নিচে আছে। আমার কথার উত্তর দাও। কিসের উত্তর? কে কিডন্যাপ করেছে তোমাকে? আরে কেউ কিডন্যাপ করেনি, বান্ধবীর বাসায় ছিলাম। অনেক মিথ্যে বলা শিখে গেছো। নীলা বসা থেকে উঠে চলে যায় দরজার বাইরে। নিচে যেতে নীলার মা বলে, এখানে থাকতে আসিনি। বের হয়ে যায় নীল। অবাক নীলার বাবা। কি হচ্ছে? নীলার চোখে পানি। নীল, সব বলতে পারতাম তোমাকে। আমি যে 2 নৌকায় পা রেখেছি। আসলামের কথা তোমাকে বললে তুমি আমাকে ভুল বুঝবে। তোমার বিশ্বাসের খাতার থেকে মুছে ফেলবে আমাকে। বাংলাদেশের চারপাশটা মনে হচ্ছে খুব শান্ত। যে বাংলাদেশে এক সময়ে খুনাখুনির শহর ছিল, আজ তার শান্ত শহর। হাঁটা চলা করছে মানুষ মনের আনন্দে। ভয়ে কাতর হয়েছিল এই দেশের মানুষ। দিনের বেলাও ঘর থেকে বের হতে পারত না। আজ বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। আমার ছেলে কি পারবে ফিরোজকে আমাদের হাতে তুলে দিতে? নীলের বাবা আফজাল খান, সাথে আশরাফ চৌধুরী, যে বাংলাদেশের সবচেয়ে বড় পুলিশ অফিসার, যার কথাই চলে পুরো বাংলাদেশের পুলিশ টিম। তুই একদম চিন্তা করিস না, দেখবি নীল সব শেষ করে চলে আসবে, সাথে নীলাকেও নিয়ে আসবে। তাই যেন হয়, কিন্তু ফিরোজ তো খুব ভয়ঙ্কর মানুষ। তোর ছেলে আরো বড় ভয়ঙ্কর। সব জানিস না তুই, জানলে এসব বলতে না। কি জানি না আমি। সময় হলে জেনে যাবি। আমি উঠি। চিন্তিত হয়ে বসে আছে নীল। মাথায় হাজারো চিন্তার বসবাস। কে নীলাকে কিডন্যাপ করেছে? কথা লুকাচ্ছে কেন? এর পিছনে কি আছে? তাহলে কি নীলার অতীতে আরো কিছু আছে যা আমি জানি না? অজানা রয়েছে সেই না জানা কিছু কথা। কি রে, কি ভাবছিস? হঠাৎ রফিকের আগমন নীলের রুমে। নীল পিছিয়ে তাকে বলে, কিছু না, আয়। আমার তো মনে হচ্ছে তুই কোনো কিছু নিয়ে চিন্তিত আছিস। নীলাকে কিডন্যাপ করেছে, সেটাই ভাবছি। সে কেন কথা লুকাচ্ছে? সে তো বললো তার বান্ধবীদের বাসায় ছিল। তার চোখ দেখে বুঝেছি সে মিথ্যে বলছে। তাহলে এখন কি করবি? বের করবো এর পিছনে কি আছে। বিশ্বাসঘাতক আমি বাঁচিয়ে রাখি না। নীলা যদি বিশ্বাসঘাতকতা করে তাকেও শেষ করে দিব। পারবি নীলাকে মারতে? চুপ হয়ে যায় নীল। কি করে বলবে সে?
মারতে পারবো তাকে। নীল বসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই অবাক নীল। মেয়ের জামাই বলে তোমাকে কিছু বলে না, আমার মেয়ে এমন করছে কেন? পাশাপাশি বসে আছে ফিরোজ আর আসলাম। ফিরোজ চায়ের কাপে চুমুক দিচ্ছে, কফি হাতে বসে আছে আসলাম। আমি জানি না। হাতে ফোন, পুরনো কিছু SMS দেখতে লাগে নূপুর। চোখ বেয়ে পানি পড়ছে, চোখের পানি পড়ছে ফোনের স্ক্রিনে। কান্নাজড়িত কণ্ঠে বলে, নীল, তুমি কি আমাকে ঠকিয়েছো? আজ আরও একজন আমাকে ঠকিয়েছে। আমার সাথেই কেন এমন হয়? জীবনের প্রথম ভালোবাসা তুমি। হয়তো তোমাকে দেখিনি, তাও ভালোবেসেছি মন প্রাণ দিয়ে, যাকে বলে অন্ধের মতো ভালোবাসা। আমার কপালে কি দুঃখ ছাড়া কিছু নেই? যাকে বিশ্বাস করি সেই বেইমানি করে আমার সাথে। নূপুর, জানালার পাশে বসে আছে নীলা। দুশ্চিন্তা মাথা ভর্তি। একদিকে নিজের অতীতের মানুষ, অন্যদিকে জীবনের সাথে জড়িয়ে আছে আর একটা মানুষ যার মনে নেই কোনো হিংসা বা টাকার লোভ। আছে শুধু নিজের ভালোবাসার মানুষকে কিভাবে ভালো রাখা যায়। কি রে নীলা, খাবি না? তুমি যাও, আমি আসছি। অবাক নীল। সামনে দাঁড়িয়ে আছে নীলা। দুপা এগিয়ে আসে নীলা, নীলের হাতে হাত রেখে বলে, তুমি এখানে কেন? আর আমি এখানে আছি তুমি জানো কিভাবে? আমি কে সেটা তুমি জানো। রফিকের কাছ থেকে জেনেছি তুমি এখানে থাকো। তাহলে বলো, কিডন্যাপ কে করেছে তোমাকে? বলার সময় হয়নি। হাহা। নীল হেসে চলে যায় নিচে। পিছনে দাঁড়িয়ে আছে নীলা। নীলের হাসির কারণ অন্য কিছু বোঝাচ্ছে। শুধু শুধু হাসবে কেন সে? হঠাৎই নীলার ফোনে একটা SMS আসে। লেখা আছে, কতদিন তোমার মুখে হাসি দেখি না। হাসি ছাড়া ভালো লাগে না তোমাকে, হাসিতেই ভালো লাগে তোমাকে। অবাক নীলা। এটা তো সেই দিনের 6 ডিজিটের নাম্বার। তাহলে কি সে আমার আশেপাশেই আছে? যেই কারণে সে আমাকে ফলো করছে, আমাকে দূর থেকে দেখতে পাচ্ছে। খাবে চলো। তুমি এখানে কেন? আসলাম নূপুরের দিকে এগিয়ে আসতে সে বলে, এদিকে আসবে না বলে দিলাম। এমন করছো কেন? তুমি যা ভাবছো তা না। মিথ্যে বলবে না, আমি নিজের কানে শুনেছি। কেন আমার সাথে এমনটা করলে? আসলাম নিচে তাকিয়ে আছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। অতীতের কথা নূপুরকে কিভাবে বলবো তা জানা নেই আমার। অন্ধকার জগতের মানুষ আমি, চারদিকে শত্রুর খেলা। এখান থেকে চলে যাও, আর কখনো এখানে আসবে না বলে দিলাম। আসলাম বের হয়ে যায় বাহিরে। দাঁড়িয়ে আছে ফিরোজ, তাকিয়ে আছে আসলামের দিকে। ফিরোজ বলে, আসলাম, এসবের মানে কি? একদম চুপ। তোর মেয়ে যা মনে চায় তাই করুক, তাতে আমার কিছু না। নিচু মানুষ নিচু হয়েই থাকবি বলে দিলাম। জি। আমি খেতে পারবো না। নীলার মুখে এমন কথা শুনে রেগে উঠে টেবিলে থাকা সকল খাবার ছুঁড়ে ফেলে দেয়। এই মুহূর্তে এখান থেকে চলে যা। নীলের এমন কাণ্ড দেখে নীলা বের হয়ে যায় বাহিরে থেকে। রফিক এসে বলে, কি হয়েছে? নীলার সাথে এমনটা করলি কেন? কি করব বল? যাকে এত ভালোবাসি, যাকে এত বিশ্বাস করি, সেই কথা লুকায়। আগের রূপে যেতে হবে। কি আছে তার মাঝে সব দেখতে হবে, সব পথের কাঁটা সরাতে হবে। হাঁটতে গেলে পায়ে বিঁধবে। সব বুঝে শুনে বলছিস তো? হ্যাঁ, সব বুঝে শুনে বলছি। যাকে হাসি খুশি দেখার জন্য অন্ধকার পথ ছেড়েছি, আজ সে কথা লুকাচ্ছে। তুই যা ভালো মনে করিস তাই কর। সাবিত আর রাখিকে খবর দিতে বলেছি তোকে। কাল বিকাল 5টায় চলে আসবে। রাত 10:26। রাস্তার আশপাশটা তেমন ভালো দেখাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। নীলার মাথা ভর্তি মদের নেশা, চোখ ঝাপসা হয়ে আছে। সামনে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। নীলা জোর গলায় বলে, কে রে ওখানে? কথার উত্তর সামনে থেকে আসেনি। নীলার সামনে এগোতেই সে বলে, এসবে কেন যাও তুমি? নীল, একটু রাগ দেখিয়েছি বলে এতটা অভিমান করলে তুমি? এই নেশাটা ভেবেছি ছেড়ে দিয়েছো, কিন্তু আমার ভাবাটাই উল্টো হয়েছে। নীলা জড়িয়ে ধরে নীলকে, কেঁদে দেয় নীলা। নীলার কান্না দেখে নীল বলে, এভাবে কাঁদছো কেন? তুমি তো জানো তোমার কান্না আমার সহ্য হয় না। কেন এখানে পড়ে আছো? চলে যাও এখান থেকে, তারা আমাকে বাঁচতে দিবে না। এসব কি বলছো তুমি? কে বাঁচতে দিবে না তোমাকে? দুটা মানুষ একসাথেই আছে। নীলকে মেরে ফেলতে পারলেই আমার পথের কাঁটা শেষ হয়ে যাবে, সাথে নীলাকে। রেগে আছে আসলাম।
অতীত তার পিছু ছাড়ে না। ড্রাগসের নেশা তার নাকে লেগেই থাকে। অতীতের কথা ভুলে থাকার জন্য সে সব কিছু করতে পারে। ভাইয়া, নীলা ম্যাডামকে মারতে পারবেন আপনি? যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন, তাকে কি করে মারার কথা ভাবেন? সে এখন অন্য কারো, আর তাকে অন্য কারো হয়ে থাকতে দেখে আমার ভালো লাগে না। পিছিয়ে যান তার থেকে, ভুলে যান তাকে। সে তো অন্য কারোর সাথে হাসি খুশি আছে, থাকতে দিন তাকে সুখে। তার সুখটা ভেঙে কোনো লাভই হবে না আপনার। যাকে সত্যিকারের ভালোবাসা যায় তার ক্ষতি করা যায় না, এবং তার ক্ষতি করার চেষ্টাও করা যায় না। সিফাতের কথার মাঝে হারিয়ে যায় আসলাম। মাথায় ভর করে সিফাতের কথাগুলো। যা বলেছে তার সবটাই ঠিক। কি লাভ সুখে থাকা মানুষটাকে দুঃখে রাখা? এটা তো ভালোবাসা না, এটা প্রতিশোধ। বলে ভালোবাসার প্রতিশোধ। ভাই, আপনার ফোন। আসলাম সিফাতের হাত থেকে ফোন নিয়ে কানে ধরতেই শুনতে পায়, নীলাকে কাঁদিয়েছিস তোরা, একটাও বাঁচতে পারবি না। খেলা শুরু আজ থেকে। আন্ডারওয়ার্ল্ড কাঁপবে, তার জায়গা ভরাট হবে আজ। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোদের জামাই শ্বশুরের সাথে। রক্তের তাজা গন্ধ পাবি আজ থেকে। অন্ধকার জগতের ত্রাস মাঠে নেমেছে। ভয় পেয়ে আজলাম নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। সে বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, তাহলে দেখা হবে নীলের সাথে নাকি দেখা হওয়ার আগেই শেষ করে দিব? সিফাত। জি ভাই। নীলা কোথায় খুঁজে বের কর। পুরো নীলওয়ার্ক খুঁজে দেখ নীলা কোথায় আছে। জি ভাই। আফজাল খান চিন্তিত, নিজের ছেলের কোনো খোঁজ পাচ্ছে না। হতাশ হয়ে পড়ে সে। আশরাফ চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছে। আফজাল খান বলে, কি হবে এখন? আমার ছেলের সাথে কথা বলতে পারতেছি না। কোনো বিপদ হয়নি তো তাদের? তুই শুধু শুধু দুশ্চিন্তা করছিস। সব ঠিক আছে, হয়তো কোনো কাজে ফোন হাতে নিতে পারতেছে না। হঠাৎ ফোন বাজে। আফজাল খানের কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, নিজের ছেলের চিন্তায় আসিস মনে হচ্ছে। চেয়ার ছেড়ে উঠে আফজাল খান রাগে ভাব নিয়ে বলে, ফিরোজ। মুখের কণ্ঠ শুনেই চিনে ফেললি? আমার ছেলের কি করেছিস ভালো করে বলে দে। আমার ছেলের যদি কিছু হয় একটাও বাঁচতে পারবি না। আফজাল খানের কথা শুনে আশরাফ চৌধুরী মুখে মুচকি হাসে। আফজাল খান আবার বলে, আমার ছেলে কোথায়? তোর ছেলে ভালোবাসায় বন্দি। বন্দি আছে কেন ভালোবাসায়? মানে? বুঝবি সব। ফোন কেটে যায় ওপাশ থেকে। চেয়ারে বসে পড়ে আফজাল খান। আশরাফ চৌধুরী বলে, কিরে, কি হয়েছে? আমার ছেলের কিছু করেছে তারা? ওহ আচ্ছা, আমি ওটি, অনেক কাজ পড়ে আছে আমার। তোর কোনো মাথা ব্যথাই নেই দেখছি। সব ঠিক থাকলে মাথা ব্যথা থাকবে কেন? সব ঠিক আছে মানে? আমি যাই। চুলগুলো এমন হয়ে আছে কেন? আর ছবিতে এত কালো দেখা যায় কেন তোমাকে? আমি তো কালো মানুষ, তোমার কি কালো পছন্দ না? তোমার সব দিকটা আমার ভালো লাগে। ফোনের চ্যাট লিস্টের কিছু কথা যা দুজনের মনের কথা খোলসা করেছে। অন্ধ ভালোবাসায় লিপ্ত হয়ে পড়েছে নূপুর। কিছু বোঝে না এসএমএস ছাড়া। খাওয়ার আগে ফোন, খাওয়ার পরেও ফোন। ফোন করেই দিন চলে যায় নূপুরের। হঠাৎ একদিন একটা এসএমএস এসে সব শেষ হয়ে যায়। আপনি কি নূপুর? নীল, তুমি ঠিক আছো? বলুন, আপনি নূপুর? হ্যাঁ, আমি নূপুর। যার কাছে এই ফোনটা ছিল সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মৃত্যু হয়েছে তার। নীল। দৌড়ে আসে ফিরোজ তার মেয়ের রুমে। রুমের লাইট জ্বালাতেই দেখে নূপুর গুটি মেরে দেওয়ালের সাথে মিশে বসে আছে। অবাক ফিরোজ। কিরে মা, কি হয়েছে? বাবা, আমার নীল নেই আর। না বাবা, আমার নীল কোথাও যায়নি। বাবা, আমার নীলকে এনে দাও। এসব কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? এসব কিছুই হয়নি। খারাপ স্বপ্নের সাথে মিশেছিলি তুই। না বাবা, স্বপ্ন নয়। ফিরোজের চোখের পানি চুইয়ে পড়ে। ভাবে সে, ভালোবাসার জন্য মেয়েটা আজ পাগল প্রায়। কিছু খারাপ স্বপ্ন তাকে দুর্বল করে দেয়। মনে করেছি বিয়ের পরে ঠিক হয়ে যাবে। মনের ধারণা ভুল হয়েছে আমার। ভয়াবহ হয়ে আছে পুরো আন্ডারওয়ার্ল্ড। পুরো নিউ ইয়র্কের মানুষের মনে ভয় সে ফিরে এসেছে। এভাবে ভয় পাচ্ছেন কেন? ভয় পাবারই কথা। এতদিন পর নিখোঁজে একটা মানুষকে খুঁজে পেয়েছি। জানি না তার আগের তেজটাই আছে কিনা। আরে পাগল, ভয় পাস না। সে তো খারাপ না, দেখিসনি কত মানুষের উপকার করে। হ্যাঁ, কিন্তু সে এতদিন পরে কি মনে করে আগের জায়গায় আসছে? রহস্য ছাড়া কিছুই হয় না।
হয়তো কোনো কারণ আছে এর পিছনে। রুম ভর্তি মানুষ, কারো চোখে পানি, আবার কারো ঠোঁটের কোণে মুচকি হাসি। আসলামের মৃত্যুর খবর পুরো নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে। কে মেরেছে আসলামকে? বাবা, কে মেরেছে আসলামকে? তাকে মারার একজনই আছে, সে হলো নীল। লুকিয়েছিল সে, হারিয়েছিল সে। নীল? হ্যাঁ। বাবা, আমার নীল নয় তো সে। এটা কিভাবে করলি তুই? আসলামকে কোথায় পেলি? এই নিউ ইয়র্ক তো তোর অচেনা। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে নীল। পুরনো রুম নিয়েছে সে। হাসি থামিয়ে বলে, রফিক, এটা আমার শহর। মানে? কালো কোট, কোমরের দুই পাশে মেশিন গান, মাথায় কালো টুপি, বাইকে উঠে বসে সে। চলতে থাকে মেন হাউসের উদ্দেশ্যে। ঘটনা 2-1 মাঝে পৌঁছে যায় জায়গার মতো। বাহির ভর্তি মানুষ, সবার হাতে বড় বড় বন্দুক। গেটের সামনে যেতেই কেউ বলে, এই কি চাই এখানে? তোদের জানটা চাই। হা হা, আসলামের লোকেকে ঠের দিস তুই? তোর তো বুকে পাটা আছে রে। ভালো করে বলছি, চলে যায় এখান থেকে। ভাই, একটা মিটিংয়ে আছে। আরে, আমি তো বড় মিটিং করতে আসছি। সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করতে হয়। লুটিয়ে পড়ে সে। পিস্তলের বুলেটের শব্দ শুনে আশেপাশে থাকা ছেলে পেলে দৌড়ে আসে। মাটিতে পড়ে আছে একজন। এসব দেখে অন্য ছেলেরা বলে, এই, এটা কি করলি তুই? আসলামের লোকেকে মারলি তুই? একটু পরে আসলামে বেঁচে থাকবে না। নীল, আমি নীল, আন্ডারওয়ার্ল্ডের কিং। বস, আপনি? কিরে, নাম শুনে ভয় পেয়ে গেলি? হুমড়ি খেয়ে পড়ে নীলের পায়ে সব ছেলেরা। জীবনটা ভিক্ষা চাচ্ছে সবাই। বস, মাফ করে দেন। আন্ডারওয়ার্ল্ডে আপনি নেই, আসলামের সাথে হাত মিলাতে হচ্ছে। বুঝি নেই আপনি বেঁচে আছেন। আসলাম কোথায়? ভিতরে আছে। বাইরে দাঁড়িয়ে আছে সবাই। নীল ভিতরে যেতেই দেখে মেয়ের সাথে জোরাজোরি করছে আসলাম। দরজার শব্দ পেয়ে তাকিয়ে দেখে নিচে তাকিয়ে আছে নীল। এই, কে তুই? এখানে আসছিস কিভাবে? মৃত্যু দিতে আসছি রে। মেয়েটা দৌড়ে পালায় রুম থেকে। বিছানা থেকে উঠে দাঁড়ায় আসলাম। নীল আসলামকে লাথি মেরে ফেলে দেয় বিছানায়। বসের সাথে খেলতে আসছিস? তোর উপরের মানুষটা যে বেঁচে আছে, তোর মাথায় কি নেই? কে তুই? আমার সাথে লাগতে আসছিস কেন? আর বস কে? নীল। স্তব্ধ হয়ে যায় আসলাম। আতঙ্ক দাঁড়িয়ে আছে তার সামনে। মৃত্যু নিশ্চিত তার। কাপা কণ্ঠে বলে, ভাই, আপনি? ভাইকে মারার কত প্ল্যান করেছিস, গেম খেলার কত আশা বাঁধিয়েছিস নিজের মনে। আমার কলেজকে কিডন্যাপ করেছিস তুই। নীলার কোনো ক্ষতি করিনি আমি। বিচ্ছেদ হয়েছে তোদের প্রেম ভালোবাসা, আবারও পিছু নিয়েছিস কেন? মারতে চেয়েছিলি আমার কলেজাটাকে, ভুলে গেছিস সে কার আওতায় ছিল? সবটাই জানা আমার। ভুল হয়েছে, মাফ করে দিন। মাফ তোকে করা যাবে না। যে ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে নষ্টামি করে, তাদেরকে আমি বাঁচিয়ে রাখি না। উপরে ভালো থাকিস। ভাই, প্লিজ আমাকে মারবেন না ভাই। পিস্তলে 4টা বুলেট। মৃত্যু হয় আসলামের। বিছানার রক্তে পরিণত হয়েছে। মুচকি এসে বের হয়ে যায় নীল। বাইরে যেতেই সব ছেলেরা নীলের পায়ে পড়ে। ভাই, আমাদের মাফ করে দেন। আমরা আবার আপনার সাথে কাজ করতে চাই। প্লিজ ভাই, না করবেন না। আমাদের দুনিয়াতে কেউ নাই আপনার ছাড়া। পাছাড়, আন্ডারওয়ার্ল্ডে চলে যা। জি ভাই। এই ছিল সেদিনের রাতের কাহিনী। এত কিছু তুই করেছিস, আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করলি না? আরে রূপ, এটা আমার একার কাজ, তোকে নেওয়ার কি দরকার? যা শালা। স্যার, আসলামকে মেরে ফেলা হয়েছে। হাতে থাকা বেডটা পড়ে যায় ফ্লোরে। টেবিলে থাকা পানির গ্লাস নিয়ে ডুবডুকিয়ে সব পানি খেয়ে বসে বিছানায়। কি করবে বুঝতে পারে না। রুমের কোণে আগুনের কোমা জ্বলছে। তার পাশে গিয়ে দাঁড়ায় সে অন্যদিকে। ম্যাডাম, আসলাম ভাই আর নেই। চোখের পানি টপটপিয়ে পড়ে নিচে। ফোন রেখে চোখ থেকে চশমা টেবিলে রাখতেই আবারও ফোন বাজে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ম্যাডাম, স্যার অসুস্থ পড়েছে, আপনি এখনই চলে আসুন। ডক্টরকে ফোন করো, আমি এখনই আসছি। জি ম্যাডাম। তুই সেই সকাল থেকে দেখছি মনমরা হয়ে বসে আছিস। নীলের সাথে কিছু হয়েছে? জানালার পাশে বসে আছে নীলা। সময় রাত 10:03। নীলার মাথায় হাজারো চিন্তার ভর করেছে একটাই কথা, আসলামকে কে মেরেছে?
কার এত সাহস যে আসলামের মতো একটা মানুষকে মেরে ফেলে? কিছুই ভাবতে পারছি না, এত কিছু কিভাবে হয়ে গেল? কে সে? কিরে, আমি কিছু বলছি, শুনছিস? না, কিছু হয়নি। তুমি যাও, আমি আসছি। আমার সাথে আসতে হবে। ওকে আমার বেষ্টনী মা, চলো। দাফন করা হয়েছে আসলামের লাশ। কবরের পাশে দাঁড়িয়ে আছে দুই বুড়াবুড়ি, পাশে দাঁড়িয়ে আছে ফিরোজ, সাথে নূপুর। হাতে বেত নিয়ে, অসুস্থ শরীর নিয়ে বুড়াটা বলল, ছেলেটাকে এভাবে হারাতে হবে জানা ছিল না। নীল, এই নিউ ইয়র্কের আন্ডারওয়ার্ল্ডের কিং নীল মেরেছে আসলাম ভাইকে। বুড়াটা বলে। পেছন থেকে কথাটা বলেই সামনে এসে দাঁড়ায় সে। বুড়ি বলে, শিফাত, তুই কিভাবে জানিস এই কাজ নীলের? আর নীল কোথা থেকে আসবে? সে তো নিখোঁজ। না, সে আবার ফিরেছে, সাথে নীলাও আসছে। আন্ডারওয়ার্ল্ডে জানিয়ে দে, নীলের সাথে কাল রাতে সেই জায়গায় দেখা করব। জি ম্যাডাম। চলে যায় বুড়ো বুড়ি। দাঁড়িয়ে আছে ফিরোজ। নূপুর বলে, বাবা, নীলা এসব কি? আর ফিরে এসেছে মানে? বাবা, আমি নীল নামে তাকে দেখতে চাই। সকালবেলা নীল ঘুমিয়ে আছে শান্তি মনে। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে যায় তার। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই উপাস থেকে বলে, ভাই, উপর থেকে দেখা করতে চাই আজ রাতে। বলে দে, দেখা করার সময় নেই। ভাই, বুড়াবুড়ির কথা বলছি আমি। নীল ছেলের মৃত্যুর খবর পেয়েছে, দেখা করব বলে দে। জি ভাই। পুরনো ফোন হাতে নেয় নীল। অনলাইনে যাওয়া হয় না বহুদিন ধরে। লগ ইন করতেই মেসেজ আসে ফোনে। হাজারটা SMS ফোনে এসে জমা হয় তার। প্রথম SMS এর উত্তর না দিয়ে নিজেই SMS দেয়। নূপুর, কেমন আছো? তার মৃত্যু দিব আমি। আমার ছেলেকে মেরেছে, তার প্রতিশোধ আমি নিবই। চোখে পানি নিয়ে বসে আছে বুড়িটা। শরীরে রাগ জমে আছে। বিছানায় শুয়ে আছে বুড়াটা। নিজের ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শরীর নিয়ে বিছানায় উঠে বসে। দেখো, নীলকে মারা এতটা সহজ ব্যাপার না। দেখা করার কথা বলেছো, আগে আসতে তো দাও, তারপর একবারে শেষ করে দেব। মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন তা বুঝিয়ে দেব তাকে। শিফাত। জি ম্যাডাম। সব ছেলে পেলেকে রেডি থাকতে বল, আজ রাতেই নীলকে শেষ করে দিব। ওকে ম্যাডাম। সেই কখন থেকে দরজায় বেল বাজিয়ে যাচ্ছে। ভেতর থেকে দরজা খুলছে না কেউ। একটু পরে দরজা খুলতেই অবাক নীল। সাবিত, রাখি তোরা। হেই, তোরা এতক্ষণ কোথায় ছিলি? বিয়ে টিয়ে করিস নি তো আবার? আরে না, নীলা তো আছে। তাহলে দেরি করলি কেন দরজা খুলতে? তোর বেশি কথা বলার অভ্যাসটা এখনো রয়ে গেল। শালা, এত কথা না বলে ভিতরে ঢুকতে দে। ফোন হাতে নিতেই অবাক নূপুর। বিছানায় বসে পড়ে সে। ফোনের মেসেজ লিস্টে তাকিয়ে আছে। এতদিন পর প্রিয় মানুষের SMS দেখে অনেকটাই অবাক নূপুর। চোখের কোণে ফোঁটা পানি জমে আছে। SMS এর উত্তর দেয় না নূপুর। নীল, তুমি বেঁচে আছো? কোনো যোগাযোগ করনি আমার সাথে। আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, নিজের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে। পাওয়া হয়নি তোমাকে, প্লিজ ফিরে আসো। কান্নায় ভেঙে পড়ে নূপুর। ভালোবাসার মানুষের সাথে কথা হয়নি, পাওয়া হয়নি ভালোবাসার মানুষকে। নূপুর ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে পেছনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। কষ্ট থেকেও নিজের বাবাকে বুঝতে দিস না। তোরা কেমন মেয়ে বল? বাবা মা কষ্ট থাকলে সন্তানদের কে জানে না? আর তোরা সন্তান হয়ে বাবা মাকে নিজের কষ্টের কথা বলিস না। দেখ, এই নিয়ে আর পড়ে থাকিস না। একদিকে আসলাম নেই, আবার তুই যদি অন্য কিছু নিয়ে পড়ে থাকিস কিভাবে হবে বল? সে তো নেই। না বাবা, নীল বেঁচে আসে। এই দেখো, হাতের ফোন এগিয়ে দেয় নিজের বাবার দিকে। ফোন হাতে নিয়েই অবাক ফিরোজ, এটা কিভাবে সম্ভব? অবাক হওয়ার কিছু নেই, আমি আগেই বলেছি নীল বেঁচে আছে। রাত 11টা বেজে 53 সামনাসামনি বসে আছে তিনজন মানুষ। কারো চোখে প্রতিশোধ নেওয়ার ছাপ দেখা যাচ্ছে, কারো ঠোঁটে এক চিলতে মুচকি হাসি। ছেলেকে এত ভালোবাসেন? এটা কেন করলি তুই? আস্তে, গলা নামিয়ে কথা বলুন। এটা শান্ত জায়গা, আর এই শান্ত জায়গায় গরম করা যাবে না। শান্ত জায়গা? আরে, এই বুড়ি কি করতে পারে তুই ভাবতেও পারবি না। এই তার বুক থেকে কলিজাটা বের করে ফেল। পিস্তল তাক হয় নীলের দিকে। মুচকি হাসে সে, যেই হাসিতে লুকিয়ে আছে হাজারো রহস্য। নীল মুচকি হেসে বলে,
এই কয়টা পিস্তলের বুলেটে আমাকে মারতে পারবি? এই গুলি চালা। পিস্তল তাক হয়ে আছে নীলের দিকে, হাত কাঁপছে সবার। একজন বলে, ম্যাডাম চলুন এখান থেকে, উপরে তাকিয়ে দেখুন। উপরে তাকায় সে। বিল্ডিং এর ছাদ ভর্তি মানুষ, সবার কাঁধে স্নাইপার। মুচকি হাসে নীল। কি ম্যাডাম, মারবেন না আমাকে? এর প্রতিটা দিক আমি দেখে নিব। এই শেষ নয়, খেলা শুরু এখন থেকে। চেয়ার ছেড়ে উঠে বুড়ি। নীলের ঠোঁটে মুচকি হাসে। জোর গলায় বলে সে। আমাকে মারতে হলে 10 বার জন্ম নিতে হবে। চেনা কারোর হাসির শব্দ শুনতে পায় নীল। অন্ধকারে আসতেই নীল বলে, নীলা, তুমি এই তাহলে আন্ডারওয়ার্ল্ড কিং নীল? এখানে কেন আসছো তুমি? না আসলে তোর আসল রূপটা দেখতে পারতাম না। বেঈমান তুই। দ্রুত হেঁটে চলে যায় নীলা। নীল পেছন থেকে বলে, সাবধানে যেও, গ্যাংস্টার গার্ল। সাথে দাঁড়িয়ে আছে সাবিত আর রাখি। সাবিত বলে, কে রে নীলা, তোর ব্যাপারে কিছু জানে না? না, সে জানে না, জানতে দিইনি আমি। কেন? সময় হলে সব জানতে পারবি। ঘড়িতে সময় রাত 1:07। অন্ধকার গলি, সেই রাস্তা যায় চারপাশে অন্ধকার। পাশের গলিতে কুকুরের ডাক শোনা যাচ্ছে। খেদা মেটানোর কিছু পেয়েছে হয়তো। নীলা কাঁদতে কাঁদতে রাস্তার মাঝপথ দিয়ে হাঁটতে লাগে। আশেপাশে কি হচ্ছে সেই সব দেখার ইচ্ছা তার নাই। সামনে থেকে ভয়ঙ্কর শব্দ এসে লাগে নীলার কানে। এই গলিতেই সবসময় প্রতিদিন অপেক্ষা করি তোমার জন্য, কিন্তু একদিনও তোমার দেখা পাই না। আজ পেয়েছি। নিজের মনে তোমার জন্য জায়গা করেছি। সেই বহুদিন আগে থেকেই ভেবেছি লেডি গ্যাংস্টার নীলাকে বিয়ে করব। অবাক নীলা। অন্ধকারে দাঁড়িয়ে কে এসব বলছে? চোখের পানি মুছে কথার উত্তর দেয়, সামনে এসে কথা বলার সাহস হয়তো তোর নেই, তাই অন্ধকারে থেকে এসব বলছিস। বিয়ে আমার হয়ে গেছে। পেছনে লেগে না থেকে দূরে সরে যা। দূরে সরে যাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে তোমার সামনে আসিনি। আর একটা কথা আমি আগেই বলেছি, তোমাকে হাসি খুশিতেই ভালো লাগে। ভয়ঙ্কর মানুষ কখনোই ভয় পায় না, তারা ভয় দেখাতে জানে। নীলার সামনে দাঁড়িয়ে আছে অচেনা কেউ। অচেনা মানুষের প্রতিটি কথাই নীলা অবাক হচ্ছে। নীলা পকেট থেকে ফোন বের করে কল দেয় সেই 6 ডিজিটের নাম্বারে। হুট করে ফোন বেজে ওঠে অচেনা মানুষের প্যান্টের পকেটে। সে হাত উঁচিয়ে বলে, এটাই সেই নাম্বার, যে নাম্বারে প্রতিদিন তোমাকে একটা করে SMS পাঠানো হতো। প্রতিদিনই তোমার সামনে থেকেছি, কিন্তু কথা বলতে পারিনি, কারণ মেয়ে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস আমার নেই। এসবের মানে কি? কে তুই? আমার পেছনে পড়ে আছিস কেন? আমার তো বিয়ে হয়েছে নীলের সাথে। নীলকে মেরে ফেলবো, সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দিব তাকে। একা হয়ে যাবে তুমি, আর সেই একা সময়ের মাঝেই তোমার সঙ্গী হব আমি। হাসছো যে? নীলকে মারার কথা তোর মতো অচেনা মানুষের মুখে শুনে হাসি পেয়েছে। অন্ধকার ছেড়ে আলোতে আসে সে। অচেনা তাকে দেখে হতভম্ব হয়ে পড়ে নীলা। এটার হিসাব মেলাতে পারছে না নীলা। চেনা মানুষগুলো তার আশেপাশেই আছে। চিনতে পেরেছো মনে হচ্ছে। প্রণয়, তুমি? সকালবেলা নুপুর ঘুমিয়ে আছে নিচের রুমে। বাইরে জোর গলায় কথা বলছে কেউ। তোর মেয়েকে আমার বাসায় পাঠিয়ে দিবি আজকে। না, আমার মেয়ে যাবে না। নুপুর ঘুম থেকে উঠেই চলে যায় নিচে। চেয়ারে বসে আছে তার শাশুড়ি মা। পান সে চিপ ফেলছে টোয়ায়। ফিরোজ তাকায় সামনে। তাকিয়ে আছে তার মেয়ে। নুপুর বলে, এখানে কি হচ্ছে? আয় মা, দেখ তোর বাবা তোকে আমাদের সাথে যেতে দিচ্ছে না। আমাদের ছেলে নেই, মেরে ফেলা হয়েছে তাকে। তোকে নিজের সন্তানের মতো দেখতে চাই, নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। নুপুর ভাবতে থাকে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। নীলার ব্যাপারটা জানতেই হবে। নীলার ব্যাপারে হয়তো তারা জানে। বাবা, আমি যেতে চাই তাদের সাথে। কিন্তু কোনো কিন্তু না বাবা, তাদের আদেশ আমার মানতেই হবে, কারণ তাদের ছেলের বউ আমি। তুই যে ভালো মনে করিস তাই কর। নীলার ব্যাপারে হয়তো তারা জানে। নুপুর বেরিয়ে পড়ে তার শাশুড়ি মায়ের সাথে। পেছনে 8 থেকে 10টা গাড়ি। মাঝগাড়িতে নুপুর বাহিরে মুখ দিতেই চোখ পড়ে নিম গাছের নিচটায়, যেই জায়গায় প্রতি 1 সপ্তাহ পর পরে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে হতো, কিন্তু প্রিয় মানুষের দেখা আজ অব্দি পায়নি নুপুর।
আজ 2 বছর যাবৎ সেই গাছের নিচে কারোর জন্য অপেক্ষা করতে হয় না। চেয়ারে বাঁধা অবস্থায় আছে নীলা। মুখ বাঁধার কারণে কথা বলতে পারছে না সে। দূর চেয়ারে দুপা তুলে রুটি খাচ্ছে প্রণয়, যার পরিচয় এই নিউ ইয়র্কের কেউ জানে না। তার পাওয়ার পুরো আন্ডারওয়ার্ল্ডে পৌঁছায়। নীলা ক্ষুধার্ত হয়ে পড়েছে, রাত পেরিয়ে সকাল হয়েছে, খাওয়া হয়নি তার। এই মুখ খুলে দে তার। জি বস। 2 পা হেঁটে মুখের বাঁধন খুলে দেওয়া হয়। নীলা চিৎকার করে বলে, এই কুত্তার বাচ্চা এসব করছিস কেন? তুই চাইলেই সব হবে না। একবার সুযোগ পেলেই তোর জীবন শেষ। এই নীলাকে তুই চিনিস না। ওকে, প্রবলেম নাই, বিয়ে করে চিনে নিব। প্রণয় রুটি মুখে দিতেই ফোন বাজে তার। বস আপনার ফোন। হ্যাঁ বলো বাবা। আশরাফ, আমি যেতে চাই নিউ ইয়র্কে। চিন্তিত হয়ে আছে আফজাল খান। ছেলের সন্ধান পাচ্ছে না সে। এখন যাওয়া যাবে না, পরিস্থিতি ভালো না। সিগারেট জ্বালায় আফজাল খান। সিগারেটের ধোঁয়া উপরে ছেড়ে বলে, তোর ছেলে কোথায়? সে পড়ালেখার জন্য ইতালি চলে গিয়েছে। আমার একটু কাজ পড়ে আছে, আমি পরে আসব। যা। বসা থেকে উঠে দরজার বাইরে বের হয় আশরাফ চৌধুরী। মুখে মুচকি হাসি, ভাবতে থাকে সব আমার হাতের কাজ শেষ হলেই হয়ে যাব মেন পাওয়ারফুল। আশরাফ পকেট থেকে ফোন বের করে কল দেয় চেনা কারো কাছে। ফোন রিসিভ করতেই উপাস থেকে বলে, কিছুই হচ্ছে না, নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পারছি না। কি করব আমি? হ্যাঁ কি করব? আমার বুক খালি হয়ে আছে, আমার কলেজা নেই আমার আসলাম। বুড়ি চিৎকার করছে। সাথে বসে আছে বুড়া, যার মুখ খুলতেও কষ্ট হয়। অসুস্থ হয়ে আছে সে। দরজার পাশে কান পেতে সব শুনে যাচ্ছে নূপুর। বুড়ির চোখ মেলতেই দরজার পাশে দেখে কারো চুল উঠছে হালকা বাতাসে। বুঝতে পারে সে তাদের কথা কেউ কান পেতে শুনছে। কে ওখানে? নূপুর সরে যায় দরজার পাশ থেকে। চেয়ার ছেড়ে উঠে বুড়ি 2 কদম এগিয়ে বলে, নিজের স্বামীর মৃত্যুতে সে ভালো নেই, প্রতিশোধ সেও নিতে চায়। কার কথা বলছো তুমি? নূপুর। কানে ফোন ধরে আছে প্রণয়। এক হাতে রুটি খাচ্ছে, অন্য হাতে ফোন। প্রণয়ের পিছনে ঠায় দাঁড়িয়ে আছে ছেলে ফেলে, যাদের চোখ পড়ে আছে নীলার দিকে। খাবার রেখে কোমর থেকে পিস্তল বের করে গুলি করে বাম পাশের ছেলের কপাল বরাবর লুটিয়ে পড়ে সে। আচমকা কেঁপে ওঠে নীলা। অবাক হয় প্রণয়ের এসব কাজ দেখে। হাত থেকে পিস্তল টেবিলে রেখে প্রণয় ফোনে বলে, হ্যাঁ বাবা বলো। ভালো করে রাখিস তাকে, পালিয়ে গেলে তোরা আর বেঁচে থাকবি না। সেই সুযোগ তার হাতে নেই। নীলের কানে হয়তো পৌঁছে গেছে নীলা কিডন্যাপের খবর। পাগল হয়ে আছে সে, খুব সাবধানে থাকিস। বাবার কথা শুনে ছেলে হেসে ওঠে। ছেলের হাসির শব্দ শুনে বাবা বলে, এটা হাসার কথা না। জানি বাবা, আমি প্রণয়, যার চেহারাটা ও মানুষের সামনে পড়েনি। যা বলতে চাই তোমাকে শোনো। নিউ ইয়র্কের ডিল রেডি, সোমবার রাত 12টায় ডেলিভারি হবে মাল। কান পেতে প্রণয়ের কথা শুনছে নীলা। নীলা বুঝতে পারে চেনা কারোর সাথেই কথা বলছে। সে হাজারো প্রশ্ন নীলার মনে ঘুরপাক খাচ্ছে। কার কথায় সে এসব করছে? আর মালই বা ডেলিভারি কোথায় হবে? কে ফোনের ওপাশের মানুষটা? বিয়ের রাতের অপমান তার মনে তীরের মতো বিঁধে আছে। গায়ে হাত দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? যার বউ আমি, সে ছাড়া এই শরীরে কেউ হাত দিতে পারবে না। আর একবার যদি আমার গায়ে হাত দিতে বা খারাপ নজরে তাকিয়েছিস, সোজা উপরে পাঠিয়ে দিব বলে দিলাম। আচমকা থাপ্পড় খেয়ে ঠায় দাঁড়িয়ে আছে প্রণয়। আজ নীল আর নীলার বিয়ে হয়েছে। বিয়ের মঞ্চে বসেছিল নীলা। চশমা পরে হাই স্টাইল মেরে দরজার পাশ থেকে বাহিরে হয় প্রণয়। বের হতেই চোখ পড়ে নীলার দিকে। অবাক প্রণয়, এত সুন্দর মেয়েকে বিয়ে করবে নীল ভাই? ওফ, এমন একটা মেয়েকে যদি বিয়ে করতে পারতাম। কি রে প্রণয়, কি ভাবছিস? সারা দেখ নীল ভাইয়ার বউ কত সুন্দর, কত সেক্সি। তাই তো, আমাদের দেখে কি হবে? কপাল তো তোর যে এমন একটা সেক্সি ভাবি পেয়েছিস। আজকেই হবে। কি হবে? তোর কথা আর কিছুই বুঝতে পারতেছি না আমরা। ফোনের ভিডিও দেখে বুঝছিস? এখন যাই আমি।